এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রুবেল হোসেন। ওনার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার ২ নং কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে। তো উনি ছোটবেলা থেকে বেশ সাহসী মানুষ হিসাবে ভাবতেন নিজেকে। এই চিন্তা করে উনি সিদ্ধান্ত নিয়েছেন কবিরাজি শেখা যায় কিনা। তো ঘটনাটি ওনার সাথে ঘটে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে। ওনাদের এলাকায় একজন কবিরাজ ছিল, তার নাম হলো মোহাম্মদ করিম। কবিরাজ হিসাবে সে খুব একটা ভালো না, উপকারও করত ক্ষতিও করত। তো একদিন ওনাদের এলাকার একটি চায়ের দোকানে বসে ওই কবিরাজ আর এই রুবেল ভাই চা খাচ্ছিলেন। নিজে থেকেই বললেন যে দাদা আমাকে কবিরাজি শেখাবেন। তখন এই কথা শুনে কবিরাজ বলে, এই তোর নাম কি, তোর বাবার নাম কি? উনিও সরল বিশ্বাস এটা বলে দিয়েছেন, মানে রুবেল ভাই বলে দিয়েছেন আমার নাম রুবেল, আমার বাবার নাম এটা। তখন ওই কবিরাজ বলছে যে শ্মশানে গিয়ে লাশের মাথা কেটে আনতে পারবি? এই কথা শুনে রুবেল ভাই বলছেন যে কি বলেন দাদা, কবিরাজি শিখতে পারলে লাশের মাথা কাটতে হয় নাকি? তখন কবিরাজ বলে এটাই নিয়ম, আমি যখন শিখছি আমিও লাশের মাথা কেটে এনে আমি আমার ওস্তাদের কাছে দিয়েছি, তারপর আমাকে শিখিয়েছে। তুই ভয় পাস না, কি কি করতে হবে আমি সব শিখিয়ে দেব। তখন রুবেল ভাই বললেন যে না রে দাদা, আমি এসব শিখবো না, এত সাহস আমার নাই। সাহসী নিজের দাবি করি, কিন্তু এত সাহস নাই যে শ্মশানে গিয়ে লাশের মাথা কেটে আনবো। এই বলে এখান থেকে উনি চলে আসছেন। এরপর কেটে গেছে প্রায় ৩-৪ দিন। উনি বাজার থেকে ফিরছিলেন, তখন রাত ৮টা কি ৮:৩০ বাজে। তখন তো ফেব্রুয়ারি মাস, শীত তো আছেই। এশার আজান হয়ে যায় তো ৭টার পরপরই। ৮টা ৮:৩০ মানে তখন এশার আজানও হয়ে গেছে, মসজিদগুলো বন্ধ হয়ে গেছে, লোকজনও বাড়িতে ফেরত আসে। শীতকালে তো মানুষ একটু তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়। তো ওনাদের যে বাজার, এই বাজারটার নাম হচ্ছে ত্রিমোহিনী বাজার। তো এই ত্রিমোহিনী বাজারের পাশেই ওই কবিরাজের বাড়ি। সে বাজার থেকে আবার ওনাদের বাড়ি, মানে এই যে রুবেল ভাইদের বাড়ি হচ্ছে ১ কিলোমিটার রাস্তা। ওনাদের পাড়ার নাম হচ্ছে চকাদিন আলোপাড়া। তো বাজার থেকে ১০০ মিটার দূরে যখন উনি আসছেন, তো ওইখানে একটা মন্দির রয়েছে। তো ওই মন্দিরের পাশ দিয়ে যেতে হয়, অনেকবার গেছেন ছোটবেলা থেকে ওই পাশ দিয়ে, অথবা কখনো কোনো সমস্যা হয়নি। তো যখন ওই মন্দিরের পাশ দিয়ে উনি যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে একটা নারী অবয়ব, ঝুমুরের যে আওয়াজ হয় ঝনঝন, ওরকম আওয়াজ হচ্ছে। তো খুব কাছ থেকেই ওই অবয়বটাকে দেখেছেন। দেখলেন যে এই নারী অবয়বটা একদম কালো কুচকুচে রঙের, তবে চেহারাটা যে ভয়ঙ্কর তা না। আর তার এক হাতে আলো মনে হচ্ছে আছে। এই আলোর যে বের হচ্ছে হাত থেকে আলো, এই আলোর যে উৎস কি কিসের থেকে, এটা কিসে, কোনো লাইট না অন্য কিছু, এটা আসলে ওইভাবে উনি বুঝতে পারছেন না। হালকা আলো বের হচ্ছে, এটা উনি দেখলেন যে এই মেয়েটা হাঁটতে হাঁটতে চলে গেল। ভয় পাইছেন বিষয়টা এরকম না, কারণ চেহারা তোর ভয়ঙ্কর না, স্বাভাবিক ৮-১০টা মেয়ের মতোই দেখা যাচ্ছে। হঠাৎ করে মনে হলো পেছন থেকে একটা আওয়াজ আসছে, খসখস আওয়াজ, মনে হলো পেছনে কেউ আছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ৮-১০ বছর বয়সী কোনো বাচ্চার উচ্চতা যতটুকু হয় বা চেহারা যেরকম হয় ওই রকম বাচ্চাটা মুখের মধ্যে একটা আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে, হাসছে ওনার দিকে তাকিয়ে। ওই হাসির কোনো শব্দ হচ্ছে না। ওই বাচ্চাটিও ছিল খুবই কালো রঙের, দাঁতগুলো ছিল সাদা। চেহারা যে ভয়ানক তা কিন্তু না, স্বাভাবিক চেহারা। তখন রুবেল ভাই বুঝতে পারলেন যে এটা কি আসলে মানুষ না অন্য কিছু। কিন্তু ওনাকে এখন সাহস ধরে রাখতে হবে, তা না হলে তোমার ক্ষতি হতে পারে। উনি আবার হাঁটা শুরু করছেন বাড়ির দিকে। তো বাড়ির দিকে যখন হাঁটা শুরু করেছেন, হঠাৎ করে মনে হলো ওনার পেছনে কেউ হেঁটে আসছে। হেঁটে আসার শব্দের উৎস দেখার জন্য যখন পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, উনি দেখলেন যে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবার হি হি করে হেসে দিয়েছে। এইবার তো রুবেল ভাই ভয় পেয়েছেন, উনি এক দৌড়ে বাড়িতে চলে আসেন। তবে বাড়িতে আসার পর কাউকে কিছু বলেন নাই, কারণ এলাকার ছেলে পেলেও তাকে ভয় দেখাতে পারে, দুষ্টামি করতে পারে, অনেকে করে আর কি। আর কোনো ভয়ঙ্কর চেহারা তো উনি দেখেন নাই। উনি যখন রাত্রে খেতে বসেছেন, তখন ঘটে একটা ঘটনা। ওনার মাথা এমনভাবে চক্কর দিয়েছে যে উনি বসা অবস্থায় মাটিতে পড়ে যান। তখন ওনার মা এবং ওনার স্ত্রী চিৎকার দিয়েছেন। তখন বাজে রাত ৯:৩০ মতো। ওনার পরিবারের কেউ কিন্তু বুঝতে পারেনি আসলে ওনার সাথে কি হচ্ছে বা কি হয়েছে। চিৎকার শুনে আশেপাশে যারা প্রতিবেশী ছিল তারাও ছুটে এলো।
সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করো না, ডাক্তারকে ফোন দিচ্ছি, দেখি কি করা যায়। এদিকে ওই সময় এই রুবেল ভাইকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা হয়েছে। এর মধ্যে কি হয়েছে, উনি উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন, যেগুলো পরবর্তীতে উনি ওনার পরিবারের কাছ থেকে শুনেছেন, যে আমি বাজারে যাব, আমি ওই মন্দিরের ওই পাশে যাব। তখন সবাই বুঝতে পেরেছে যে এটা তো আসলে হসপিটালে নিয়ে গেলে ঠিক হবে না, এটা তো জিন ঘটিত ব্যাপার। এর মধ্যে যে ডাক্তারকে ফোন দেওয়া হয়েছে, সেই ডাক্তার এসে গেছে। তখন নাকি রুবেল ভাই বলেছেন, এ ডাক্তার তুই চলে যা, তোর কাজ এটা না, যা ভাগ এখান থেকে। ওই সময় নাকি রুবেল ভাইয়ের শরীরে এমন শক্তি যে 5-6 জন তাকে ধরে রাখতে পারছে না। উনি বলছেন যে আমি যাব, আমি ওই দিকে যাব। আর আরেকটা কথা নাকি বারবার বলছেন যে ওই যে করিম কবিরাজ আছে না, ওকে ডেকে নিয়ে আয়, ও ছাড়া আমি যাব না, ও ছাড়া এই ছেলেকে কেউ ভালো করতে পারবে না, এই কথা নাকি অনেকবার বলছে। তারপর সেই করিম কবিরাজকে নিয়ে আসা হয়, ওই যে মোহাম্মদ করিম, যার কথা শুরুতে বললাম আর কি আমরা। সে আসার পর কি সব পাঠ করা শুরু করছে। এরপর নাকি সেই জিন ওনার শরীরে হাজির হয়। সেই জিনকে বলা হয়েছে তুমি কোত্থেকে আসছো। সেই জিন বলল আমি এই মন্দিরের আশেপাশেই থাকি, একে পছন্দ করি তাই আসছি। তো একটা পর্যায়ে নাকি ওই জিনটা চলে যায়। তখন এই করিম কবিরাজ বলেন, হ্যাঁ ভয় নাই, চলে গেছে, আর একটা তাবিজ দিয়ে গেলাম, এটার ওর বাম হাতে বেঁধে দাও। তখন এই রুবেল ভাইয়ের পরিবার থেকে বলা হলো যে কত টাকা দিতে হবে। তখন বলছে 1,500 টাকা দাও। তখন 1,000 টাকা দিয়ে তাকে বিদায় করা হয়েছে। তখন রাত বাজে প্রায় 12:30টার মতো, মানে ফাইনালি এই ঘটনা যখন শেষ হয় আর কি। কিন্তু ঘটনার এই অংশ শেষ হলেও আর একটা অংশ কিন্তু রয়ে গেছে। ওই রাত্রেই উনি যখন ঘরে ঘুমিয়েছেন, মানে ঘুমানোর জন্য শুয়েছেন আর কি, তখনও ঘরের লাইট আসলে বন্ধ হয় নাই, মশারি টানানো হয়েছে। শীতকাল তো, ফ্যান তো চলছে না, ফ্যানটা অফ আছে। তো উনি যখন মাথার উপরে মানে শুয়ে যখন ফ্যানের দিকে তাকিয়েছেন, চোখ পড়ছে, তখন উনি দেখেন যে একটা নারী অবয়ব, কুচকুচে কালো একটা মেয়ে, তবে চেহারা ভয়ঙ্কর না, ফ্যানের একটা পাখার উপরে বসে পা ঝুলিয়ে বসে আছে। ফ্যানের কোনো পাখার উপরে কেউ কিন্তু বসতে পারে না, এটা কিন্তু বসার মতো ওয়েট নেয়ার জিনিস না। এটা দেখার সাথে সাথে উনি মারাত্মক ভয় পাইছেন। ওনার পাশে শুয়ে থাকা ওনার স্ত্রীকে বলেন, এই দেখো তো এই উপরে কে। ওনার ওয়াইফ তাকাইছেন, তখন উনি দেখতে পান, মানে এই রুবেল ভাই দেখতে পান যে এই মেয়েটা সাঁ করে জানালা দিয়ে বের হয়ে গেল। জানালায় কিন্তু গ্রিল ছিল, গ্রিলের ভিতর দিয়ে বের হয়ে গেছে। তখন উনি দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকার শুনে পাশের ঘর থেকে ওনার মা বাবাও চলে আসছে। এদিকে ওনার স্ত্রী বলছে যে কি হয়েছে বলো তো, চিৎকার দিলা, আমাকে কি দেখতে বললা? তখন উনি বলেন যে আমি তো এই দেখছি, এই যে একটা জিনিস বের হয়ে গেল। তখন সবাই বলে তাহলে এই কবিরাজ কি করে গেল, ঘটনা কি? ও বলল ঠিক হয়ে গেছে, চলে গেল। তাহলে হইলটা কি? নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। তখন নাকি এই রুবেল ভাইয়ের আচার আচরণে পরিবর্তন হয়ে যায়, সবাইকে গালিগালাজ করছেন। তখন আর ওনার সেন্স নাই। প্রতিবেশীরা আবার চলে আসলো, একজন বলল যে আমার চেনা একটা কবিরাজ আছে, তার কাছে নিয়ে যেতে পারো। তো ওই কবিরাজের বাড়ি হলো ওই রানীনগর উপজেলার সিম্বা গ্রামে। ওখানে নিয়ে যাওয়া হয়। দেখা গেল যে উনি একজন আলেম এবং একটি মসজিদের ইমাম। তার কাছে যাওয়ার পর ওই আলেম সবকিছু শুনলেন। তখন সেই হুজুর বললেন যে আমি তো আসলে জিনে ধরা রোগের চিকিৎসা করি না, তবে হ্যাঁ আমার কাছে কিছু জিন আছে যারা আমাকে ওষুধ বানাতে সহযোগিতা করে। আমি মূলত কবিরাজি ওষুধগুলো তৈরি করি, মানুষের উপকার হয়, এমনকি বিভিন্ন হাটে বাজারেও সেটা বিক্রি করি, এই আর কি। তাও যাই হোক, আপনার বাড়িতে আসছেন এত রাতের বেলা, দেখি আমি কি কিছু করতে পারি কিনা, আমার জিনদের সাথে একটু কথা বলি। ওরাও তো জিনে ধরা রোগীর চিকিৎসা করে না, তারপরেও দেখি বলে কোনো তথ্য পাই কিনা। এই বলে কবিরাজ তার ঘরে চলে যায়। প্রায় 45 মিনিট পর সে আসে। এসে যা জানালো তাতে সবাই অবাক হয়ে যায়। ওই হুজুর বললেন যে বেশ কয়েকদিন আগে এই ছেলে চায়ের দোকানে চা খাওয়ার সময় এক কবিরাজকে বলছিল সে কবিরাজি শিখতে চায়। তখন ওই কবিরাজ একটা দুরভিসন্ধি করে এই ছেলের বাবার নামও জেনে নেয়, নাম তো এমনি জানতোই। আর ওই কবিরাজের কাছে একটা জিন ছিল, এই জিনটাকে ছেলের উপর চালান করে দেওয়া হয়েছে। কারণ হলো এই কবিরাজের অনেক বয়স হয়ে গেছে, তার কাছে লোকজন আসে না, চলতে ফিরতে খুব একটা পারে না, টাকা পয়সা খুব একটা নাই, তো জীবনটা কষ্টে যাচ্ছিল, কবিরাজও করতে পারে না, কাজও হয় না ওই রকম। তার কাছে একটা জিন ছিল যাকে সে 32 বছর ধরে বন্দি করে রেখেছে।
ওই জিনকে বলেছে যে তুই এই ছেলের উপর আসর কর, আমি যা শিখাই দেই সেটা বলবি, তাহলে তোকে মুক্তি দিয়ে দেব। 32 বছর ধরে বিনা অপরাধে বন্দী থাকা ওই জিনটা মুক্তির আশায় কবিরাজের কথা শুনে এর উপর আসর করে। আর এই কবিরাজের তাবিজটা দিয়েছে, এই তাবিজের মধ্যে কিচ্ছু নেই, এইটাও ফেক, মূলত টাকা খাওয়ার জন্য এটা করছে। এখন এই জিনটা আসর করবে, বারবার বারবার তাকে ডেকে নিয়ে আসবেন আর টাকা দিবেন, এটাই হলো তার উদ্দেশ্য। আমি এতটুকুই তথ্য দিতে পারলাম। আমি যেহেতু জিনে ধরা রোগীর চিকিৎসা করি না, আপনারা ভালো কোনো হুজুরের কাছে নিয়ে যান। তো ওখান থেকে তাকে নিয়ে আসা হয়, মানে রুবেল ভাইকে নিয়ে আসা হয়। তখন এই একজন প্রতিবেশী উনি বলেন যে ঠিক আছে, আমরা দেখি কোনো একটা অন্য কিছু করতে পারি কিনা। তো যাই হোক, আর একজন কবিরাজ তার শরণাপন্ন হওয়া লাগে আর কি। তো সেই কবিরাজ উনি পানিতে কি যেন পরে ফু দেন এবং রুবেল ভাইকে বলেন তুমি এই পানিটা চোখে লাগাও, যদি তোমার চোখ জ্বলে, মানে চোখে জ্বালা পোড়া করে, তাহলে বুঝবা ওই জিন তোমার শরীরে আছে, আর যদি চোখ না জ্বলে তাহলে বুঝবা যে জিনটা চলে গেছে। যখনই রুবেল ভাই ওই পানি চোখে দিয়েছেন, মনে হচ্ছে মরিচ গুলানো পানি চোখে দিচ্ছেন। উনি তো বলছে ওরে বাবারে চোখ জ্বলে গেল রে, পুড়ে গেল রে। তখন ওই কবিরাজ বলেন যে এর শরীরে এখনো জিন রয়েছে, এখনই আসনে বসবো। তো ওই কবিরাজের বাড়ি ছিল নওগাঁ জেলার রানীনগর উপজেলারই কুবরাতলি গ্রামে। তো জিনটাকে হাজির করা হয়, সেই জিনটাকে প্রশ্ন করা হয় যে তুমি কে আর ছেলের উপর আসর করছো কেন? তখন সেই জিনটা বলে আমি তো ইচ্ছা করে আসি নাই, আমারও জোর করে পাঠানো হয়েছে, এই ছেলে আমার কাছে কোনো অপরাধ করে নাই। এই করিম কবিরাজ আমাকে মুক্তি দেওয়ার কথা বলে আমাকে বহু বছর ধরে বন্দি করে এর উপর চালান করে, ওর উপর চালান করে, এরকম অনেক অপরাধ আমাকে দিয়ে করিয়েছে। কবিরাজ বলে তুমি একে ছেড়ে চলে যাও। জিনটা বলে হ্যাঁ আমি চলে যাব, ও তো আর আমার কাছে কোনো অপরাধ করে নাই, কিন্তু আমার মুক্তি তো মিলবে না। বহু বছর ধরে এই কাজ করছি, পরিবার থেকে আমি বিচ্যুত, আমাকে ছাড়ে না, যেতে দেয় না, আমি আমার পরিবারের সাথে দেখা করতে পারি না, আমাকে এভাবে মুক্তির কথা বলে বলে মানুষের উপর জুলুম করায়। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মুক্তি এবারও মিলল না। তো আফসোস নিয়ে ওই জিনটা চলে যায়। তো এরপরেও মানে ওই জিনের প্রভাবের কারণে প্রায় 4 বছর বিভিন্ন ধরনের অসুস্থতায় উনি আক্রান্ত হয়েছেন বা পড়েছেন। আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত টুকিটাকি অসুস্থতা নিয়ে উনি চলেছেন, আল্লাহর রহমতে এরপর উনি ঠিক হয়ে যান। এই ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি প্রিয় লিসেনার্স যে অনেক সময় এই কবিরাজগুলো খুব কৌশলে মানুষের উপর জিন চালান করে। এই জন্য হুটহাট করে কোনো কবিরাজের কাছে নাম ঠিকানা বলতে যাওয়া উচিত নয়। নিজের নাম, বাবার নাম, দাদার নাম, মায়ের নাম এগুলো বলতে যাওয়া উচিত নয়। তাহলে তারা তাদের সিদ্ধি হাসিলের জন্য আমাদেরকে ক্ষতি করতে পারে। এটাই ছিল ঘটনা। ভাইয়া এখন যেটি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। ঘটনাটি আসলে অনেক আগে, এটিও প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল। উনি পেশায় হলো কসাই ছিলেন, ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ির সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে। এটা একদম নদীর পারে আর কি, রাজবাড়ি একদম পাশে, তো রাজবাড়িটা পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল ছিল, সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন, মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রসুল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। এই জন্য আবার কখনো কখনো এটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাঁতশি নামক একটা জায়গা পড়ে। দাঁতশি পার হয়ে ওরাকান্দা, এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো মানে বেশ শুনশান জায়গা এটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল
এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওই ওটা হলো মা বিড়াল, সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি। আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি। এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তো ওনার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্টু চিন্তা মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্টু চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালাই দেন। আচ্ছা। উনি মনে করছে একটা ফান হিসাবে নিয়েছেন আর কি, মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন আর কি। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপরই থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা। তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক, যারা কৃষি কাজ করতো, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে এবং 4-5টা বাচ্চা ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতে ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা। তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো বা ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি, একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন, তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে এমনি মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলেনি, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল, বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী, যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সে মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই, এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে, মানে এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায় নাই। আচ্ছা। এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে যেই জলিল, যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা। যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা। এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না। সবাই বলে যে এতদিনের যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই, তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা। তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর আসলে উনি ওই যে বিড়ালের গার উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু কাউকে বলেন নাই, কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা। এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা। তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশে যে ঘোরাঘুরি করে। আচ্ছা। এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা। এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটাও একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপর 10টা, 12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে, কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না। কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি
উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুম গুলো বাইরে থাকে, জি। তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল, আচ্ছা। তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, হুম। যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে, মানে দুটো চোখ, আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ জি। চতুর্দিকে। আচ্ছা। কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো এই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু, আচ্ছা। যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা। তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা। তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। হুম। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে, এবং উনি খেয়াল করছেন এই আলোর রেঞ্জের মধ্যে তো আসতে পারছেন। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। হুম। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম। তারপর এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা, মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল। আচ্ছা। ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয় হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর রাসেল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে বর্তমানে না, মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তা উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলেমের রিকোয়েস্টটাই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি।
এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। তা ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলার ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা। তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। ওকে, তো যে কোনো সময় এই ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ।